ডিয়ার লার্নার, এলিটে সকলকেই স্বাগত। তো তোমাদের এমসিকিউ কোশ্চেন নিয়ে কিছু প্রবলেম তৈরি হয়েছিল, তাই আমি আজকে তোমাদের ইউনিট 1 থেকে বেশ কিছু এমসিকিউ বাছাই করা এমসিকিউ নিয়ে উপস্থিত হয়েছি। তো সেখানে বেশ কিছু ছাত্রছাত্রী আমাদের এলিট অ্যাপ থেকেই তাদের মধ্যে একটা কনফিউজ তৈরি হয়েছে যে স্যার বিভিন্ন এমসিকিউগুলো আমরা বুঝতে পারছি না। তাই আমরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তাদের কনফিউজ বা সমস্যা দূর করার জন্যই আজকে এমসিকিউ নিয়ে কিছু আলোচনা করব, এবং যেই এমসিকিউগুলো তোমাদের সমস্যা হচ্ছে কিভাবে এমসিকিউগুলো সমাধান করবে তার একটা পন্থা আমি দেখাবো। তো ইউনিট 1 থেকেই বেশ কিছু এমসিকিউ আমি আলোচনা করব। তো এমসিকিউ এর কিছু যে প্যাটার্ন সেখানে দেখা যাচ্ছে যে নিচের বিবৃতিগুলির সঙ্গে কোন ব্যাখ্যা মানানসই। তাহলে এখানে বিবৃতি এবং বিবৃতি থাকবে, কোনো শব্দ, কোনো একটা টপিক, কোনো একটা বিষয় নিয়ে বিবৃতি দেবে এবং তার কিছু ব্যাখ্যা থাকবে। ব্যাখ্যা 1 থাকতে পারে, 1 নম্বর ব্যাখ্যা, 2 নম্বর ব্যাখ্যা, 3 নম্বর ব্যাখ্যা, এই ধরনের ব্যাখ্যা, এবং কোনো একটা বিষয় থাকবে, এখানে কোনো একটা বিষয়। তো এই বিষয়ের সঙ্গে এটার কি কতটা মানানসই সেটাই কিন্তু আমরা দেখব। তো সেক্ষেত্রে প্রথম কোশ্চেন যেটা হচ্ছে যে বিবৃতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঠান্ডা যুদ্ধ সংঘটিত হয়েছিল। এটার বিবৃতি, এটা একটা বিবৃতিমূলক একটা বক্তব্য তুলে ধরা হলো এবং এর বেশ কিছু ব্যাখ্যা আছে, ব্যাখ্যা 1, ব্যাখ্যা 2, 3, 4। তো এর সঙ্গে কোন ব্যাখ্যাটার মিল আছে, এই বিবৃতিটার সঙ্গে কোন ব্যাখ্যার মিল আছে সেটা নিয়ে মানে আমরা একটু আলোচনা করব। তো সেখানে দেখব যে বিবৃতিতে কি বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঠান্ডা যুদ্ধ সংঘটিত হয়েছিল। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে 1945 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন, এই দুটো রাষ্ট্র বা দুটো শিবিরের মধ্যে ঠান্ডা যুদ্ধ হয়েছিল। এটা একটা বিবৃতি বা স্টেটমেন্ট, ঠিক আছে, বা কোন একটা, এটা একটা বক্তব্য তুলে ধরা হলো। এর সঙ্গে কোন বিবৃতিটা, কোন ব্যাখ্যাটা মিল আছে, কোনটা মানানসই, কোনটা মানে এর সঙ্গে অ্যাডজাস্ট খাচ্ছে, এর সঙ্গে কোন ব্যাখ্যাটা মিল পাওয়া যাচ্ছে। তো আমরা দেখব যে ঠান্ডা লড়াইয়ের ব্যাখ্যা 1 বলছে ঠান্ডা লড়াইয়ের উৎপত্তির প্রধান কারণ হলো সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মতাদর্শগত বিরোধ। আর তারপরে হচ্ছে ঠান্ডা লড়াইয়ের উৎপত্তির প্রধান কারণ হলো সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ধর্মগত বিরোধ। আর একটা কি ভাষাগত বিরোধ, আর একটা কি ঐতিহ্যগত বিরোধ। দেখো এই লাইনটাকেই তোমাদেরকে ফলো করতে হবে যে মতাদর্শগত বিরোধ, ধর্মগত বিরোধ, ভাষাগত বিরোধ এবং ঐতিহ্যগত বিরোধ। আমরা ঠান্ডা লড়াই পড়েছি, ঠান্ডা লড়াই ক্লাসে আমি আলোচনা করেছি যে ঠান্ডা লড়াইয়ের যে উৎপত্তির মূল দিক ছিল মতাদর্শগত বিরোধ বা মতাদর্শগত লড়াই। সোভিয়েত ইউনিয়নের মতাদর্শ ছিল সমাজতান্ত্রিক, আর মার্কিন যুক্তরাষ্ট্রের যে মতাদর্শ সেটা ছিল গণতান্ত্রিক বা পুঁজিবাদ। তাহলে দুই রাষ্ট্রের মতাদর্শ আলাদা ছিল এবং দুই রাষ্ট্র চেয়েছিল যে বিশ্বে তাদের যে মতাদর্শ ছড়িয়ে পড়ুক। মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে যে বিশ্বে যে পুঁজিবাদ বা গণতন্ত্র সেটা কিন্তু বিশ্বে ছড়িয়ে পড়ুক, বা তাদের যে মতাদর্শ সেটাকেই যেন বিশ্ব অ্যাকসেপ্ট করুক। আর সোভিয়েত ইউনিয়ন চাইছে যে তাদের যে সমাজতান্ত্রিক যে মতাদর্শ, সেই মতাদর্শ যেন বিশ্বের রাষ্ট্রগুলো যেন গ্রহণ করে। তাহলে তার দিকে একটা যে, তাহলে বিশ্বটা তার কন্ট্রোলে থাকবে, নিয়ন্ত্রণে থাকবে, এরকম একটা মতাদর্শগত একটা বিরোধ দেখা দিয়েছিল। তো সেখানে আমরা আনসার পেয়ে যাচ্ছি, ব্যাখ্যা 1ই আমরা পেয়ে যাচ্ছি যে এটা মতাদর্শগত বিরোধ আনসার, এর সঙ্গে মিল আছে, এর সঙ্গে মানানসই এটা আর কি। এখানে কোনো ধর্মগত বিরোধ হয়নি। ধর্মগত লড়াই ছিল কি, ঠান্ডা যুদ্ধ কি ধর্ম নিয়ে লড়াই হয়েছিল? না। ভাষা নিয়ে লড়াই হয়েছিল? না। ঐতিহ্যগত একটা ট্র্যাডিশন, মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহ্য, এরকম কোনো ঐতিহ্য বা ট্র্যাডিশন নিয়ে কোনো লড়াই হয়নি। লড়াইটা ছিল মতাদর্শগত লড়াই বা মতাদর্শগত বিরোধ।
তাহলে প্রথম উত্তরে আমরা পেয়ে যাচ্ছি যে ঠান্ডা যুদ্ধের যে বিবৃতি দেওয়া হয়েছে, যে ঠান্ডা যুদ্ধে সংঘটিত হয়েছিল হ্যাঁ কার সঙ্গে, মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে এটা হয়েছিল সেটা মতাদর্শগত বিরোধকে কেন্দ্র করে। এইভাবে কিন্তু তোমাদের বিবৃতি এবং ব্যাখ্যার সঙ্গে একটা মিল তৈরি করতে হবে, ঠিক আছে, এবং একটা মানানসই শব্দ বের করতে হবে। এইভাবে কিন্তু আনসারগুলো দেওয়ার চেষ্টা করতে হবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জর্জ মার্শাল যুদ্ধ বিধ্বস্ত সমগ্র ইউরোপে আর্থিক পুনরুজ্জীবনের যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটাই ছিল মার্শাল পরিকল্পনা। কি, জর্জ মার্শাল যুদ্ধ বিধ্বস্ত সমগ্র ইউরোপে কি করেছিল, আর্থিক পুনরুজ্জীবন। আমরা ঠান্ডা যুদ্ধের ক্লাস করতে গিয়েই মার্শাল পরিকল্পনা আমরা কিন্তু আলোচনা করেছিলাম। সেখানে মার্শাল পরিকল্পনা বলা হচ্ছিল যে সমগ্র ইউরোপে যে যুদ্ধ বিধ্বস্ত ভাবে যে ইউরোপ জর্জরিত ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে পুরো ইউরোপ যুদ্ধে জড়িয়েছিল, যার ফলে অনেক ক্ষতি হয়েছিল। তাই এই ইউরোপীয় রাষ্ট্রগুলোকে মূলত আর্থিক দিক থেকে সহযোগিতা করা। ট্রুম্যান নীতি আমরা দেখেছিলাম, ট্রুম্যান নীতিতে এটা বলা হয়েছিল, রাষ্ট্রপতি ট্রুম্যান এটা ঘোষণা করছে, আর জর্জ মার্শাল এটাকে প্রয়োগ করছে যে ইউরোপের রাষ্ট্রগুলোকে আর্থিক দিক থেকে সহযোগিতা করা, এবং আর্থিক দিক থেকে যত সহযোগিতা করবে তার পক্ষে হয়ে দাঁড়াবে, ঠিক আছে। তো সমগ্র ইউরোপে আর্থিক পুনরুজ্জীবনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এটাই ছিল মার্শাল পরিকল্পনা, অর্থাৎ আর্থিক দিক থেকে সহযোগিতা করা, এটাই ছিল মার্শাল পরিকল্পনা, এবং তিনি প্রয়োগ করেছিলেন জর্জ মার্শাল রাষ্ট্রপতি ট্রুম্যানের পররাষ্ট্র সচিব ছিলেন, ঠিক আছে। তো এর সঙ্গে কোন ব্যাখ্যাটা আমরা মিল পাবো, সেখানে দেখবো মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য ছিল বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির কার্যকলাপের মধ্যে সমন্বয় সাধন করা। তারপর দেখো কমিউনিস্ট পার্টির মধ্যে সমন্বয় সাধন, এটা বুঝতে হবে। কমিউনিস্ট পার্টির মধ্যে কি সমন্বয় সাধন করবে? মার্শাল পরিকল্পনাটা হচ্ছে আমেরিকা, আর কমিউনিস্ট পার্টি এটা তো হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, কমিউনিস্ট পার্টি তো সোভিয়েত ইউনিয়নে বিলং করছে, তাহলে সোভিয়েত ইউনিয়নের ব্যাপারটা কিন্তু চলে আসছে। তার মানে এখানে দেখবো কমিউনিস্ট পার্টির সঙ্গে এর বোঝাপড়া বা সমন্বয় সাধন না, কমিউনিস্ট পার্টির সঙ্গে সমন্বয় সাধন করা কোনো জায়গা ছিল না এটা। তারপরে মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য ছিল অর্থনৈতিক পুনরুজ্জীবন ঘটিয়ে ইউরোপের দেশগুলিকে নিয়ে কমিউনিজম বিরোধী তথা সোভিয়েত বিরোধী একটি জোট গঠন করা। মার্শাল পরিকল্পনা কি করেছিল, যে কমিউনিজম বিরোধী বা সোভিয়েত বিরোধী একটা জোট তৈরি করা। দেখো কমিউনিজম বিরোধী ব্যাপারটা কিন্তু এখানে বুঝতে হবে, কমিউনিজম বিরোধী বা সোভিয়েত বিরোধী একটা জোট তৈরি করা। তো অবশ্যই এখানে জর্জ মার্শাল যে যুদ্ধ বিধ্বস্ত ইউরোপের রাষ্ট্রগুলোকে সহযোগিতা করছে কেন, যাতে এর মাধ্যমে কমিউনিজমটাকে থামানো যায়, ঠিক আছে, বা সোভিয়েত বিরোধী যেন আরো বৃদ্ধি পায়। তো এখানে কিন্তু আমরা মূলত এটার কিন্তু একটু মিল পাচ্ছি, ঠিক আছে। নেক্সট আমরা আলোচনা করছি, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য ছিল পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলির মধ্যে রাজনীতি ও অর্থনীতি সংহতি সাধন করা। মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল, যে পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলির মধ্যে সহযোগিতা করা। পূর্ব ইউরোপ তো সোভিয়েত ইউনিয়নের পক্ষে, তাই না, তাহলে পূর্ব ইউরোপের দেশগুলিকে রাজনীতি এবং অর্থনৈতিক দিক থেকে সংহতি সাধন করা। তার মানে পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলিকে সংহতি সাধন করার কথা এখানে নেই, ঠিক আছে। পূর্ব ইউরোপ তো সোভিয়েতের পক্ষে, তো মার্শাল পরিকল্পনাটা ছিল তো সোভিয়েতের বিপক্ষে, তাহলে এখানে কিন্তু এই আনসারটা কিন্তু আমাদের আসছে না, ঠিক আছে। তার মানে এখানে সমাজতান্ত্রিক দেশগুলির মধ্যে রাজনীতি এবং অর্থনৈতিক দিক থেকে সংহতি সাধন করা, তার মানে এই যে উত্তরটা আমরা পাচ্ছি এটা পুরো ভুল, কারণ সমাজতান্ত্রিক দেশগুলির বিপক্ষে ছিল এই মার্শাল পরিকল্পনা। তাহলে এখানে কেন অর্থনৈতিক এবং রাজনৈতিক দিক থেকে সংহতি সাধন করবে বা ঐক্য বা ইউনিটি তৈরি করবে বা সহযোগিতা করবে, কোশ্চেনের মধ্যে কিন্তু এটা বাদ চলে যাচ্ছে। এবার দেখো মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য ছিল মার্কিন আধিপত্য চুক্তির প্রতিবাদ স্বরূপ সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলির সংযুক্তিকরণ। দেখো সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোকে যুক্ত করার জন্য কি এটা করা হয়েছিল? না, সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোকে যুক্ত করার জন্য এটা করেনি। এটা মূলত
পশ্চিম ইউরোপের রাষ্ট্রগুলো যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে যায়, তার জন্য এটা করা হয়েছিল। তাহলে আমরা ইউনিট ব্যাখ্যা 2 পেয়ে যাচ্ছি, এটাই হচ্ছে আনসার। কেন? কারণ ইউরোপীয় দেশগুলিকে নিয়ে কমিউনিজম বিরোধী, এই যে দেখো বিরোধী, কমিউনিজম বিরোধী, সোভিয়েত বিরোধী একটি জোট তৈরি করার জন্যই কিন্তু সাহায্য করেছিল। এই যে আর্থিক পুনরুজ্জীবনটা এটা কেন করা হয়েছিল? যাতে কমিউনিজমকে থামানো যায়, বা সোভিয়েত ইউনিয়নকে যাতে কাউন্টার করা যেতে পারে। তাহলে এর সঙ্গে এই ইউনিট ব্যাখ্যা 2 এ মিল আছে, বাকিগুলোর কোনো মিল নেই, কারণ এগুলো সমাজতান্ত্রিক দেশগুলোকে সাহায্য করছে। সমাজতান্ত্রিক দেখো মার্কিন আধিপত্য চুক্তির প্রতিবাদে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলির সংযুক্তিকরণ, এখানে কি মার্কিন আধিপত্যটাকে কমানো যাবে কি? মার্কিন যুক্তরাষ্ট্রের যে আধিপত্য সেটাকে বাড়ানোর জন্যই তো এই মার্শাল পরিকল্পনা। তো মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যের প্রতিবাদ, দেখো প্রতিবাদ, মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন আধিপত্যবাদী চুক্তির প্রতিবাদ মানে মার্কিন আধিপত্যের প্রতিবাদ কিন্তু এখানে হচ্ছে না, আরো মার্কিন আধিপত্যটাকে বৃদ্ধি করার জন্যই কিন্তু এই মার্শাল পরিকল্পনা। তাহলে এইভাবে তোমাদের যদি ব্যাখ্যা বিবৃতি গুলো যদি মানে বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু কোশ্চেনের আনসার দিতে পারবে সহজেই, ঠিক আছে? এবং তোমরা যদি আমার এই ক্লাসগুলো যদি ভালো করে বুঝো, ভালো করে যদি এই ক্লাসগুলো যদি বারবার করে পড়তে গেলে তোমাদের কিন্তু এই আনসার বা এই কোশ্চেনের উত্তরগুলো দেওয়াটা খুব একটা কঠিন হবে বলে মনে হয় না। নেক্সট দেখো কি কোশ্চেন, নেক্সট যে ধরনের কোশ্চেন আসছে এটা একটা, যে নিচের বিবৃতিগুলির সঙ্গে কোন ব্যাখ্যাটি মানানসই, ঠিক আছে? এবার আমরা নিচের বিবৃতির সঙ্গে আরো যে ব্যাখ্যা আছে সেটা কি মানানসই আছে দেখবো। হ্যাঁ, যে আমরা দেখবো একটা বিবৃতি আর এখানে কিছু কারণ দিয়েছে, ওখানে দেখলাম বিবৃতি আর ব্যাখ্যা, একটা বিবৃতি দিয়েছিল তার ব্যাখ্যা দিয়েছিল কতগুলো 1 2 3 করে, কিন্তু এবার দেখবো আমরা বিবৃতি এবং তার কারণ, এই বিবৃতির সঙ্গে কি কারণ মিলছে কি না মিলছে না। হ্যাঁ, যেমন দেখো ঠান্ডা যুদ্ধকে ছায়া যুদ্ধ বলা হয়, ঠান্ডা যুদ্ধকে ছায়া যুদ্ধ বা শীত যুদ্ধ বলছি, মানে এটা যুদ্ধ হচ্ছে না, মানে যুদ্ধটা আগুনে পরিণত হচ্ছে না, কোনো বারুদে যুদ্ধ হচ্ছে না, তার জন্য এই যুদ্ধটাকে ছায়া যুদ্ধ বলা হয়। মানে একে অপরের সঙ্গে একটা মানে সরাসরি যুদ্ধ হচ্ছে না, কিন্তু যেন যুদ্ধ পরিস্থিতি। তো ছায়া যুদ্ধ বলাই এর কারণটা কি? দেখো মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন বিভিন্নভাবে পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত হলেও একে অন্যের বিরুদ্ধে প্রত্যক্ষ সংঘর্ষ অংশ নেয়নি। দেখো দেখছো তো, প্রত্যক্ষ, আমি বললাম না ঠান্ডা যুদ্ধকে ছায়া যুদ্ধ এই জন্যই বলছে কারণ প্রত্যক্ষ সংঘর্ষে কিন্তু এরা অংশ নেয়নি। প্রত্যক্ষ মানে সরাসরি তারা যুদ্ধে যায়নি, কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে গেছে, কিন্তু সরাসরি তারা হাতাহাতির কোনো যুদ্ধ করেনি। তাহলে দেখো এর সঙ্গে এই কারণটা মিল পাচ্ছে, ঠিক আছে? তাহলে এ এবং বি সঠিক, এবং এ হলো বি এর সঠিক ব্যাখ্যা মানে কারণ। দেখো এ ও আর সঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। এই যে এ হলো এটা যাই হোক আর হবে, এটা আর হবে, ঠিক আছে? তাই জন্য একটু মিস্টেক হয়েছে। দেখো এ এবং আর সঠিক, তাহলে সঠিক পেয়ে যাচ্ছি, দুটোই কিন্তু সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, আর হলো এর সঠিক ব্যাখ্যা 100 বার সঠিক ব্যাখ্যা। এই জন্য বললাম কারণ এ বলছে যে এই বিবৃতি এ ঠান্ডা যুদ্ধকে ছায়া যুদ্ধ বলা হয়, আর এর রিজনটা কি, কারণটা কি? মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত হলেও একে অন্যের সঙ্গে প্রত্যক্ষ সংঘর্ষে অংশ নেয়নি। তাহলে বুঝতে পারলে এই জন্য ছায়া যুদ্ধ বলছে, যাতে সরাসরি অংশগ্রহণ নেয়নি। সরাসরি অংশগ্রহণ নিলে তো ছায়া যুদ্ধ নয়, ওটা তো আগুনের যুদ্ধ সরাসরি অংশগ্রহণ করলে। তো এখানে সরাসরি অংশগ্রহণ নেয়নি, তার মানে এটাও ঠিক এটাও ঠিক। এবং এ হলো মানে আর হলো, এই যে আর হলো এর সঠিক ব্যাখ্যা, মানে এটা এই ব্যাখ্যাটা কিন্তু সঠিক, এর ব্যাখ্যাটা কিন্তু সঠিক। এইভাবে কিন্তু তোমাদেরকে মানে বিবৃতি এবং কারণগুলোকে বের করতে হবে। হ্যাঁ, বিবৃতি এবং কারণের সঙ্গে মিল দেখাতে হবে যে এই দুটো তো সঠিক, তাহলে এই যে এটার কি ব্যাখ্যাটা কি ঠিক? হ্যাঁ, অবশ্যই ব্যাখ্যাটা ঠিক। নেক্সট দেখো বিবৃতি এ এবং কারণে আর লেখা আছে। দেখো তৃতীয় বিশ্বের দেশগুলি জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দেয়। আমি এর আগে যখন ক্লাস করেছি জোট নিরপেক্ষ আন্দোলন, সেখানে তোমাদেরকে বোঝানো হয়েছে
যে জোট নিরপেক্ষ আন্দোলনের যে নেতৃত্ব দিয়েছিল সেগুলো ছিল তৃতীয় বিশ্বের রাষ্ট্র। হ্যাঁ, এবার এর কারণটা দেখো, এর সঙ্গে কি এর কারণ মিলছে বা দুটো কি সঠিক? দেখো, তৃতীয় বিশ্বের দেশগুলি কোনো জোটে অন্তর্ভুক্ত না হয়ে নিজেদের স্বতন্ত্র বজায় রাখতে সচেষ্ট হয়েছে। হ্যাঁ, নিজেদের স্বতন্ত্র বজায় রাখতে সচেষ্ট হয়েছে। তৃতীয় বিশ্বের দেশগুলি কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, এটা তো ঠিক, কারণ তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলো জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্বে ছিল, এটা ঠিক, 100 বার ঠিক হয়ে যাচ্ছে। এবার এর সঙ্গে এর কারণ কি মিলছে, মানে এটার কি ব্যাখ্যাটা সঠিক? দেখো, তৃতীয় বিশ্বের দেশগুলির কোনো জোটে অন্তর্ভুক্ত না হয়ে, কোনো জোটে অন্তর্ভুক্ত হয়নি। আমি ক্লাসে আলোচনাই করেছিলাম যে তৃতীয় বিশ্বের দেশগুলো কোনো জোটে না গিয়ে তারা স্বতন্ত্রভাবে মানে স্বাধীনভাবে যুক্ত হয়েছিল, স্বাধীনভাবে থেকেছিল, অর্থাৎ কোনো জোটেই তারা যায়নি, মার্কিন যুক্তরাষ্ট্রেও যায়নি, সোভিয়েতেও যায়নি। তাহলে স্বাধীনভাবে তারা বিদেশ নীতি পরিচালনা করেছিল, স্বাধীনভাবে রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক লিপ্ত হয়েছিল, বাণিজ্যিক সম্পর্ক, বিভিন্ন আর্থিক সম্পর্কে লিপ্ত হয়েছিল। তাহলে এখানে দেখবো এটার সঠিক ব্যাখ্যা। তার মানে কি আমরা এই আনসারটাকে ধরে নিতে পারি যে এ এবং আর উভয় সঠিক, এবং এই আর হলো এ এর সঠিক ব্যাখ্যা, এই আর হলো এ এর সঠিক ব্যাখ্যা, মানে এই ব্যাখ্যাটা কিন্তু সঠিক দিয়েছে। ঠিক আছে, এ যে বিবৃতি দেওয়া হয়েছে এটার সঠিক এটা ব্যাখ্যা। তাহলে আমরা মিল পেয়ে গেলাম। হ্যাঁ, যে প্রথমে দেখবো যে এটা ঠিক আর এটা ঠিক কিনা, এবং এটা যে ঠিক তার কি মানে এটা যে বলছে তা এই এর সঙ্গে এর কারণ কি লুকিয়ে আছে, সত্যি কি এর কারণ যুক্তিটা আছে, মানে এর কি বিবৃতির সঙ্গে কোনো যুক্তি মিলছে? তো দেখা গেল যে হ্যাঁ, তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলো জোট নিরপেক্ষ নেতৃত্ব দিয়েছে এবং জোট নিরপেক্ষ তারা স্বাধীনভাবে নেতৃত্ব দিয়েছে। তাহলে কারণটা পেয়ে যাচ্ছি, স্বাধীনভাবে তারা স্বতন্ত্রভাবে কিন্তু নেতৃত্ব দিয়েছিল। তাহলে আমরা এ এবং আর সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, এই উত্তরটাই কিন্তু পেয়ে যাচ্ছি, বাকিগুলো কিন্তু ভুল। ঠিক আছে, এবার নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন, বাক্য ঘটনাগুলি ক্রমানুসারে সাজাও। বিভিন্ন ধরনের তোমাদের এমসিকিউ আসছে, তো এইগুলো একটু তোমাদের একটু কঠিন মনে হয়েছে বলে আমি এগুলো নিয়ে বেশি আলোচনা করছি। হ্যাঁ, যাতে তোমরা এটা সহজে বুঝতে পারো কিভাবে তোমার ব্যাখ্যাটা করা যেতে পারে। তোমরা ভিডিও ক্লাসগুলো যদি ভালোভাবে বারবার রিপিট করে যদি পড়ো তাহলে এই সমস্যা হবে না, আমি এটা নিশ্চিত বলতে পারি। দেখো, ঠান্ডা লড়াইয়ের সময়কাল আমরা দেখলাম যে কি বললাম, যে বাক্য ঘটনাগুলি ক্রমানুসারে সাজাও, ক্রম অনুসারে এ বি সি ডি বা 1 2 3 4 স্টেপ বাই স্টেপ সাজাতে হবে, কোনটা আগে আছে, তারপরে আছে, তারপরে আছে, তারপরে আছে। তো সেখানে আমরা দেখব যে দেখো, ন্যাটো কত সালে হয়েছিল? 1949। ঠিক আছে, তারপরে দেখো সিয়াটো কত সালে হয়েছিল? সিয়াটো হয়েছিল 1954 সালে। ঠিক আছে, কমিনফর্ম কত সালে হয়েছিল? 1947 সালে। সেন্টো কত সালে হয়েছিল? 1955 সালে। ঠিক আছে, তো কোনটা আগে আছে এবার আমরা দেখব কোনটা আগে আছে। তো আমি বলছি ক্রম অনুসারে সাজাও। তাহলে আমাদের ক্রম অনুসারে সাজানোর জন্য এগুলোর সালগুলো মনে রাখলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো ন্যাটো 1949, এটা 54, এটা 47, এটা 55। তাহলে কোনটা আগে হতে পারে? 1947, তার মানে এটা আগে। এখানে কোথায় আগে আছে দেখো তো, দেখো কমিনফর্ম আগে আছে, তাই না? তারপরে দেখো ন্যাটো, এটা 1947, ন্যাটো 1949, তাই না? তারপরে দেখো সিয়াটো 1954, সেন্টো 1955। দেখো সালগুলো যদি মনে রাখো তাহলেই তোমরা এটা সাজাতে পারবে, সালগুলো মনে রাখলেই সাজানো যাবে। তাহলে দেখো এটার আনসার কিন্তু এটা সঠিক, এটা কিন্তু সঠিক আনসার। ঠিক আছে, বাকিগুলো সব ভুল। ঠিক আছে, কারণ আমরা এখানেই আমরা আলোচনা করলাম যে এটা 1947 সাল, মানে তার মানে এটা প্রথমে হচ্ছে, দেখো প্রথমেই চলে এসছে। আর কি বাকিগুলো প্রথমে আছে? কমিনফর্মটাই প্রথমে আছে, তার মানে এটা যদি আমরা জানতে পেরে যাই তাহলে এই আনসারটা দিতে পারবো, আর এগুলো বাকি কিচ্ছু সাল দরকার নেই। ঠিক আছে, এটাই শুধু দেখো কমিনফর্মটা 1947 সাল, তার মানে এখানে বাকিগুলো সব কিন্তু পরে আছে, তার মানে এটাই হচ্ছে আনসার। ঠিক আছে,
তার মানে এই সালগুলো যদি মনে রাখো তাহলে এগুলো সাজাতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো, আবার ক্রম অনুসারে সাজাতে বলছে। দেখো ভার্সাই চুক্তি কত সালে হয়েছিল? 1919 সালে। বার্লিন অবরোধ কত সালে হয়েছিল? বার্লিন অবরোধ হয়েছিল 1950 সালে। সুয়েজ সংকট কবে সালে হয়েছিল? সুয়েজ সংকট হয়েছিল 1956 সালে। কিউবা সংকট কবে হয়েছিল? 1962 সালে। ঠিক আছে, তাহলে দেখো 1919 সাল সব থেকে এটাই প্রথম হওয়া উচিত ছিল। দেখো প্রথমে 1919, তারপরে দেখো 1950, তাই না? তারপরে দেখো 1956, তারপরে 1962। তো এখানে আমরা দেখবো যে এটাই কিন্তু সঠিক উত্তর। দেখো বার্লিন অবরোধ কবে হয়েছিল? 1950। ভার্সাই 1919। দেখো এখানে মিলছে না কিন্তু, মানে আগে আসছে না। আগে তো 1919 সালটা আগে হওয়া উচিত ছিল, ঠিক আছে, কারণ এটা এখানে সব থেকে 1919 সালটাই যে আগে, তাহলে 1919 সালটা কিন্তু আগে হওয়া উচিত ছিল। তাহলে এখানে 1919 সাল কিন্তু এখানে নেই। এখানে যদি 1919 সাল আছে, এখানে 1962, তারপরে এখানে দেখো 1956, এখানে 1950, তাহলে দেখো মিল নেই, বেমানান সব। কিন্তু দেখো এখানে 1919, 50, তারপরে 56, তারপরে 62। ঠিক আছে, তাহলে সালগুলো মনে রাখলেই আনসারটা আমরা পেয়ে যাবো। দেখো এটা হচ্ছে আনসার, সঠিক আনসার। ঠিক আছে, নেক্সট, ঠিক ভুল নির্ণয় করো। কিভাবে ঠিক কিভাবে ভুল নির্ণয় করবে তার বিশেষ কিছু আলোচনা আমি করছি। দেখো ট্রুম্যান নীতির মূল বক্তব্য কি? ট্রুম্যান নীতির মূল বক্তব্য হলো, দেখো বিশ্বের যে কোনো অঞ্চলে কোনো দেশের প্রত্যক্ষ বা পরোক্ষ দখলদারির কারণে যদি নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়, প্রতিরোধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সক্রিয় ভূমিকা পালন করবে। ট্রুম্যান নীতিতে কি আমি আলোচনা করেছিলাম। তাহলে এবার নেক্সট দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন তথা কমিউনিজমের প্রভাব প্রতিরোধ করতে বদ্ধপরিকর, অবশ্যই বদ্ধপরিকর। ঠিক আছে, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, ইতালি ইত্যাদি রাষ্ট্রের আর্থিক ও সামরিক দুর্বলতার কারণে ইউরোপের যে কোনো অঞ্চলের শূন্যতার সৃষ্টি হলে সেই শূন্যতা পূরণের দায়িত্ব মার্কিন যুক্তরাষ্ট্র পালন করবে, অবশ্যই পালন করবে। মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় এই সমস্ত ইংল্যান্ড, জার্মানি, ইতালির সামরিক দুর্বলতা, আর্থিক দুর্বলতা যা ঘটুক না কেন সমস্ত শূন্যতা পূরণ করবে। এবং ট্রুম্যান নীতি এর জন্যই হয়েছিল। ট্রুম্যান নীতি ছিল যে এদেরকে সহযোগিতা করা। ট্রুম্যান নীতির উদ্দেশ্য ছিল যে পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলোকে আর্থিক দিক থেকে সহযোগিতা করা, সামরিক দিক থেকে সহযোগিতা করা। তো দেখো আর্থিক দিক থেকে শূন্যতার সৃষ্টি হলে মার্কিন যুক্তরাষ্ট্র করে দেবে, তাহলে এটাও সঠিক আনসার। কোন ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জ সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হলে মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত ক্ষেত্রে কার্যকর হবে। অবশ্যই সম্মিলিত জাতিপুঞ্জের কোনো সিদ্ধান্ত যদি ব্যর্থ হয়ে যায় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই সিদ্ধান্ত নেবে। মার্কিন যুক্তরাষ্ট্র সমস্ত ডিসিশন নেবে, সমস্ত সাহায্য করবে, যা করার করবে মার্কিন যুক্তরাষ্ট্র করবে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র করছে এখানে, এটাও আনসার ঠিক, এটাও আনসার ঠিক, এটাও ঠিক। তারপর এটা দেখো, বিশ্বের যে কোনো অঞ্চলে যে কোনো দেশের প্রত্যক্ষ বা পরোক্ষ দখলদারির কারণে যদি নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়, প্রতিরোধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সক্রিয় ভূমিকা পালন করবে। অবশ্যই এখানে মার্কিন যুক্তরাষ্ট্রই রোল প্লে করে সবকিছুতেই। এই ট্রুম্যান নীতির মূল বক্তব্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্র সবাইকে সাহায্য করবে, সবারই দিকে এগিয়ে যাবে। তাহলে এখানে দেখবো চারটা বক্তব্যই ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, সব কটাই ঠিক। এটা দেখো দাঁতাতের ফলাফল। দাঁতাতের ফলাফল কি? আমরা দাঁতাত মানে পড়েছিলাম, দাঁতাত পড়েছিলাম যখন আমরা দ্বিমেরুকরণ বা মেরুকরণ যখন বোঝাচ্ছিলাম তখন দাঁতাত পড়েছিলাম। যাই হোক, দাঁতাত হলো যে ঠান্ডা যুদ্ধের পরিবেশটাকে শান্ত করে দেওয়া, উত্তেজনাটাকে কমিয়ে আনা। যে ঠান্ডা যুদ্ধে যে একবার দুজন যে যুদ্ধের মুখোমুখি হয়েছিল সেটাকে যেন না হয়, একটা শান্ত শিষ্ট পরিবেশ তৈরি করা এবং পারস্পরিক একটু সম্পর্ক তৈরি করা, একটা ঠান্ডা পরিবেশ তৈরি করা। হ্যাঁ, মানে একবার ঠান্ডা যুদ্ধ শেষের দিকে এরকম একটা পরিস্থিতি। দাঁতাত মানে উত্তেজনাটাকে কমিয়ে নিয়ে আনা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে উত্তেজনা চলছিল সেটাকে কমিয়ে আনা, অর্থাৎ শান্তির পরিবেশ। তো দেখো এবার মিল দেখে নাও, দুই মহাশক্তির মধ্যে শত্রুতা বৃদ্ধি। আচ্ছা, শান্তি তৈরি করার কথা বলছে। দাঁতাত মানে তো শান্তি, দাঁতাত মানে তো যুদ্ধ হবে না, যুদ্ধ করবে না, আর একটু সম্পর্ক তৈরি করবে, শত্রু থাকবে না আর। তা দেখো এখানে দুই মহাশক্তির মধ্যে শত্রুতা বৃদ্ধি, এটাকে তাহলে এটার সঙ্গে মিল নেই, শত্রুতা বৃদ্ধি করার কথা বলছে, তার মানে এটা ভুল। দাঁতাত মানে শান্তি, উত্তেজনাটাকে কমিয়ে আনা, শত্রুতা কমিয়ে আনা, তার মানে এখানে শত্রুতা বৃদ্ধির কথা বলছে।
ঠিক আছে, তার মানে এই আনসারটা ভুল। শত্রুতা হ্রাস, হ্রাস মানে কমানো, তাহলে শত্রুতাকে কমিয়ে আনা, এটা ঠিক। ঠিক আছে, দুই মহাশক্তির মধ্যে লাগাম ছাড়া মারণাস্ত্রের প্রতিযোগিতা হ্রাস। এই যে দুই মহাশক্তির মধ্যে যে একটা লাগাম ছাড়া মারণাস্ত্র বা অস্ত্র তৈরি করছে, সেই অস্ত্র প্রতিযোগিতাকে কমিয়ে আনা। আমি বলেছি যে দাতাত মানে অস্ত্র কমানো, দাতাত মানে শান্তি, দাতাত মানে উত্তেজনাকে কমিয়ে আনানো। ঠিক আছে, তাহলে দেখো মারণাস্ত্রের প্রতিযোগিতাকে হ্রাস মানে কমানো। ঠিক আছে, এই যে মারণাস্ত্র বা অস্ত্র, অস্ত্রের যে একটা লড়াই চলছিল সেটাকে কমিয়ে আনা। দেখো এটা আনসার ঠিক। ইউরোপীয় ঐক্য ও সংহতির ক্ষেত্রটি শক্তিশালীকরণ করা। ইউরোপের মধ্যে যে একটা ভেদাভেদ তৈরি হয়েছিল, একদিকে মার্কিন শিবির, একদিকে সোভিয়েত শিবির, এটা যদি ভেদাভেদটা কমিয়ে আসে এবং একে অপরের সঙ্গে যে একটা বাণিজ্যিক সম্পর্ক, আর্থিক সম্পর্ক, সামরিক সম্পর্ক বা যাবতীয় একটা আন্তর্জাতিক সম্পর্ক তৈরি হয়, ইউরোপের মধ্যে যেন বিভেদ বা যুদ্ধ পরিস্থিতি না থাকে। দেখো যে ইউরোপের মধ্যে ঐক্য এবং সংহতি মানে একতা তৈরি করা, যে একতাটা ছিল না, হ্যাঁ, দাতাতের মাধ্যমে একটা একতা তৈরি হচ্ছে, একটা ভাই ভাই সম্পর্ক তৈরি হচ্ছে, শক্তিশালী করা। তাহলে এই আনসারটাও ঠিক, কারণ এখানে ইউরোপীয় ঐক্য এবং সংহতিটাকে বাড়িয়ে দিচ্ছে, কমানো হচ্ছে না, ইউরোপীয় শক্তিটাকে আরো একত্রীকরণ করার কথা বলা হচ্ছে। তাহলে এটাও আনসার ঠিক, এটাই আমরা ভুল পেলাম। তাহলে এইভাবে কিন্তু ঠিক ভুলের উত্তরটাকে আমরা বের করব। বুঝতে হবে জিনিসগুলোকে, ক্লাসগুলো করলে তোমরা এগুলো সব বুঝতে পারবে। হ্যাঁ, তোমার আগে এগুলো কনসেপচুয়ালি বা কনসেপ্ট গুলো ক্লিয়ার করলে গেলেই এই আনসার গুলো সহজেই দেওয়া সম্ভব। নেক্সট, বেমানান খুঁজে বের করো। কতগুলো চারটা বিকল্প থাকবে, কোনটা বেমানান, ঠিক আছে, সেই বেমানানটাকে খুঁজে বের করতে হবে। নেক্সট দেখো কোশ্চেন কি বলছে, যে জোট নিরপেক্ষ আন্দোলনে অংশগ্রহণকারী ব্যক্তিরা হলেন। আচ্ছা, জোট নিরপেক্ষ আন্দোলন নিয়ে আমি আলোচনা করেছি, সেখানে জোট নিরপেক্ষ আন্দোলনের অংশগ্রহণকারী ব্যক্তিদের নিয়ে আলোচনা করেছি। দেখো, জওহরলাল নেহরু ছিল জোট নিরপেক্ষ আন্দোলনে অংশগ্রহণে, গামাল আবদেল নাসার ছিল, জর্জ মার্শাল ছিল, এবং জর্জ মার্শাল ছিল না, তাহলে জওহরলাল নেহরু ছিল, গামাল আবদেল নাসার মিশরের, এটা মিশর বা ইজিপ্ট, এটা যে ভারতের প্রধানমন্ত্রী, এটা হচ্ছে সুকর্ণ ইন্দোনেশিয়া। ঠিক আছে, সুকর্ণ ছিল, গামাল আবদেল নাসের ছিল, জওহরলাল নেহরু ছিল, জর্জ মার্শাল ছিল না, এটা ছিল না। জোট নিরপেক্ষ আন্দোলনে জর্জ মার্শাল ছিল না। জর্জ মার্শাল তো তোমার ইসে ছিল, তোমার ওই মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঠান্ডা যুদ্ধে পররাষ্ট্র সচিব। তবে মার্শাল টিটো ছিল, মার্শাল টিটো, দেখো কনফিউজে ফেলে দেবে কিন্তু, মার্শাল টিটো ছিল, মার্শাল টিটো যুগোস্লাভিয়ার প্রধানমন্ত্রী ছিল, যুগোস্লাভিয়ার রাষ্ট্রনায়ক, তাই না? দেখো মার্শাল টিটো ছিল কিন্তু, আর কোশ্চেনটা কি জর্জ মার্শাল, তার মানে কিন্তু এখানে কিন্তু কনফিউজে ফেলে দিবে কোশ্চেনটা, যে মার্শাল তো ছিল কিন্তু মার্শাল টিটো, জর্জ মার্শাল নয়। জর্জ মার্শাল ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব ছিল 1945 সালের দিকে, ট্রুম্যানের পররাষ্ট্র সচিব। ঠিক আছে, ট্রুম্যান যে রাষ্ট্রপতি ছিল তার পররাষ্ট্র সচিব। তাহলে আমরা দেখবো যে জওহরলাল নেহরু ছিল, গামাল আবদেল নাসের ছিল, আহমেদ সুকর্ণ ছিল। তাহলে এখানে বেমানান কোনটা? তাহলে এটা বেমানান, এটা হচ্ছে আনসার সঠিক। ঠিক আছে, এগুলো তিনটে ছিল, তার মানে এই আনসারটা তোমার সঠিক আনসার, কারণ এটাই বেমানান বলেছে। বেমানান শব্দটি খুঁজে বের করো, দেখো বেমানান খুঁজে বের করো, বেমানান বলেছে, বেমানান, বেমানান কোনটা? তাহলে আমরা দেখলাম যে এই এটা হচ্ছে বেমানান, জর্জ মার্শাল তো বেমানান, এগুলো কিন্তু সব মানান সই, তার মানে এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, বি আনসার। এবার নেক্সট দেখো, জোট নিরপেক্ষ আন্দোলনের নেতাগণ ছিলেন। জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা কে ছিল? নাসের ছিল, আলোচনা করলাম, নেহরু ছিল, টিটো ছিল, তাই না? ফ্রিডম্যান কি ছিল জোট নিরপেক্ষে? জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা ছিল না, ফ্রিডম্যান ছিল না। তার মানে নাসের, নেহরু, টিটো এবং তার সঙ্গে ছিল নক্রুমা ছিল, তারপরে হচ্ছে ঘানা নক্রুমা ছিল, আর আবদেল নাসের ছিল, আবদেল নাসের, জওহরলাল নেহরু, মার্শাল টিটো ছিল। ঠিক আছে, তো এখানে ফ্রিডম্যান কিন্তু নেই, ফ্রিডম্যান কিন্তু নেই। হ্যাঁ,
ফিডম্যান কিন্তু হবে না, কারণ নাসের, নেহরু, টিটো, নক্রুমা, এছাড়াও সুকর্ণ ছিল, সুকর্ণ, এই 5 জন ছিল, কিন্তু ইনি ছিলেন না। তার মানে কি ফিডম্যানটা কিন্তু বেমানান, এটা আনসার হবে। ঠিক আছে তো, এটার সঙ্গে এগুলো সব মিল হয়ে যাচ্ছে, এটা হচ্ছে বেমানান, তার মানে এই আনসারটাই সঠিক। নেক্সট দেখো, গণতান্ত্রিক শিবিরভুক্ত ছিল, আমরা পড়েছিলাম একটা মার্কিন শিবির, মানে মার্কিন শিবির বলতে গণতান্ত্রিক শিবির, আর একদিকে সোভিয়েত শিবির। তো গণতান্ত্রিক শিবির কি ছিল দেখো, গণতান্ত্রিক শিবির ছিল দেখো, এরা ফ্রান্স গণতান্ত্রিক শিবিরে ছিল, ব্রিটেন ছিল গণতান্ত্রিক শিবিরে, মার্কিন যুক্তরাষ্ট্র ছিল গণতান্ত্রিক শিবিরে। আর সোভিয়েত ইউনিয়ন কি গণতান্ত্রিক শিবিরে ছিল? সোভিয়েত ইউনিয়ন ছিল সমাজতান্ত্রিক শিবির। তাহলে এই আনসারটা হচ্ছে বেমানান, এটাই সঠিক উত্তর। ঠিক আছে তো, এইভাবে কিন্তু তোমাদেরকে সমাধান করতে হবে। হ্যাঁ, তো এইভাবেই তোমাদের এমসিকিউ গুলো সলভ করার চেষ্টা করবে। তোমাদের এইভাবে এমসিকিউ যদি সলভ করো তাহলে কিন্তু তোমাদের সমস্যা হবে না। এবং যদি ক্লাস যে ভিডিওগুলো আমি নিয়েছি, ক্লাস যে ভিডিও ক্লাসগুলো আমি করেছি, সেই ভিডিও ক্লাসগুলোতে দেখলে গেলেই তোমাদের সমস্ত যে ডাউট সেটা ক্লিয়ার হবেই। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।